Great band Warfaze. Hello. On my right we have Tipu Bhai and definitely Mizan Bhai on my left. Amazing to have you এবং আমাদের ফার্স্ট এপিসোড আজকে এবং প্রথমেই ভালো লাগছে ওয়ারফেজ কে আমাদের সাথে পেয়ে যদিও সব মেম্বার আসতে পারেনি। হ্যাঁ রেকর্ডিং চলছে সো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়ারফেজ কে সারপ্রাইজ ফর অল অফ ইউ কারণ ওয়ারফেজ অসম্ভব ব্যস্ত কিছুতেই টাইম দিতে চাচ্ছিলেন না কারণ অ্যালবাম রিলিজ হবে যেটার জন্য আমরা সবাই ওয়েট করছি। সো একটু আসি আপনার কাছে যে অ্যালবামটা সম্ভবত লাস্ট অ্যালবাম বেরিয়েছিল 9 বছর আগে। হ্যাঁ 2003 সালে 9 ইয়ার্স কি হয়েছে এই 9 বছরে? 9 বছরে আসলে অনেক ঘটনাই ঘটেছে। সেটা হলো আমাদের 2003 সালে যে অ্যালবামটা বের হয় এটা টাইটেল ছিল মহারাজ। ওখানে তখন লিড ভয়েস ছিল বালাম। এরপর আমরা কাজ করছিলাম বেস্ট অফের কাজটা বেসিক্যালি শুরু হয়েছিল 1999 বা 2000 সালের দিকে আমাদের যেটা পথ চল আমরা রিলিজ করলাম বেস্ট অফ। তা বালামের গলায় আমরা ওগুলো করে ফার্স্টে যখন মিজান জয়েন করেছিল 2000 সালে তখন আমরা মিজানের ভয়েসে কিছু গান করে ফেলেছিলাম। ঠিক আছে, কিন্তু মিজান আবার 2002 সালে চলে যায়, তখন বালাম লিড ভয়েস হয়। বালাম আবার 2005 সালের দিকে 6 সালের দিকে ব্যান্ড লেফট করেছে, না 7 সালের মিডলের দিকে। তা ওই সময় সো কাজ আগাচ্ছিল কিন্তু ভয়েস চেঞ্জ হওয়ার কারণে জিনিসগুলো আমরা ওইভাবে করতে পারিনি। বাট আবার মিজান যখন 2007 সালের সেপ্টেম্বরে জয়েন করলো কমল অনি, তখন পথ চলা অ্যালবামটা আমরা শেষ করলাম যেটা 2000 সালে বা 1999 সালে শুরু করেছিলাম। ওটার পর এই এখন আমরা এটা নিয়ে কাজ করছি। এই কারণেই 9 বছর পর দেখতে দেখতে নানান কারণে এই অবস্থা, অনেক আপস এন্ড ডাউনস ম্যানেজ করে। সো হোয়াটস দ্য অ্যালবাম কল্ড? নতুন অ্যালবামের নাম টাইটেল সত্য। সত্য। তা এই গানটা বেসিক্যালি এটা আমাদের সবার পছন্দের গান। আর বেসিক্যালি অ্যালবামে যেই গানগুলো আছে সবারই আসলে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আমাদের ভালো লাগছে, বাকিটা আমাদের ফ্যান লিসনার তাদের উপরেই ডিপেন্ড করবে আসলে তাদের কেমন লাগছে। আচ্ছা, একটু মিজান ভাইয়ের কাছে একটু আসি। কটা গান থাকছে এবং গানগুলোর ধরনগুলো যদি একটু আমাদেরকে বলেন। টোটাল ট্র্যাক থাকছে 9টা। আচ্ছা, আর গানের ধরন আসলে কি বলবো, আমি সব মিলিয়ে বলবো এটা আসলে একটা ওয়ান কাইন্ড অফ একটা ইউনিক অ্যালবাম হয়েছে আর কি। আমার আমি মানে এত আত্মতৃপ্তি পাইনি অন্যান্য, যেমন আলো অ্যালবাম তো করলাম আমরা, তাই না? আলো অ্যালবাম সে তো ওটা তো অনেক ভালো একটা অ্যালবাম ছিল। তারপরে তো পথ চলা তো অ্যাকচুয়ালি এখানে মৌলিক গান ছিল মাত্র 2টা, মৌলিক গান নতুন সং সরি আর কি, নতুন গান ছিল 2টা আর বাদ বাকি ছিল আগের প্রোডাকশনের গান, ওটা আমি নতুন করে আবার ভয়েস দিলাম আর কি। এনিওয়ে তো আর এখানে তো সবগুলো একেবারে ব্র্যান্ড নিউ সং 9টাই। হ্যাঁ, তো 9টা গান গাইতে যে এক এক রকম মানে ভিতরে অনুভূতিটা কাজ করছে, প্রিপারেশনটা একটু সেরকম ভাবে নিতে। আর অনেক আত্মতৃপ্তির সঙ্গে এবার কাজটা করতে পেরেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। দ্যাটস গ্রেট। এবং নিজের স্যাটিসফ্যাকশন অ্যাজ আ মিউজিশিয়ান যদি থাকে তাহলে তো অনেক অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, ওয়ারফেজের যে ইউনিক একটা সাউন্ড আছে, এবারও কি আমরা সেই সাউন্ডের ওখানে থাকবো নাকি কোনো ডিফারেন্স আছে? থাকছি না, ওখান থেকে ওটা আরো মডিফাইড হয়েছে, আরো ডেভেলপ হয়েছে। My question actually, যে Warfaze, I know you called rock band. It's a rock band. Yeah. But অনেকেই বলে hard rock, it's heavy metal. No. So actually কে ডিসাইড করে? এটা কি মিউজিশিয়ানরা ডিসাইড করে হ্যাঁ I'm a hard rock guitarist? এটা কি ব্যান্ড করে নাকি এটা অডিয়েন্সরা করে? এটা আসলে বেসিক্যালি ব্যান্ড একটা ফিলোসফি নিয়ে কাজ করে, কিন্তু তাদের কম্পোজিশনের ভিত্তিতে অনেক সময় কোনো জিনিস একটু প্রোগ্রেসিভ হয়ে যায়, অন্যরকম এক্সপেরিমেন্টাল হয়ে যায়, তখন ফ্যানরাও বিভিন্ন বা ক্রিটিকরা বা সমালোচক বা যাই হোক তারা বিভিন্নভাবে জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, লেখেন বা এক্সপ্রেস করে। ব্যান্ড এবং মিউজিশিয়ানদের একটা ফিলিং থাকে। বাট আমরা প্রথমে চিন্তা করেছিলাম আমরা হার্ড রক হেভি মেটাল আঙ্গিনায় এর মধ্যে থাকবো, কিন্তু পরে আমরা যেভাবে জিনিসগুলো করছি, কাজগুলো আগাচ্ছি, মিউজিক্যাল কম্পোজিশন এক্সেট্রা এভরিথিং, তখন আমরা শুধু রক জনরা নিয়েই কাজ করব, এর মধ্যে যতটুকু বেটার কোয়ালিটি নিয়ে কাজ করব সেগুলো ভাবেই যা হয়। এখন আচ্ছা, গানগুলো কি, সরি টু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে গানগুলো কি আপনাদের কখনো মানে যখন গানগুলো প্রিপেয়ার করছেন তখন কি মাথায় থাকছে যে আমাকে রক গান করতে হবে, অর ইজ ইট লাইক অটোমেটিক্যালি যেটা আসছে সেটা নিয়ে কাজ করছেন তারপরে ওটাকে? এক্স্যাক্টলি, অটোমেটিক্যালি যেটা আসে সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেটাকে আমাদের
এই গানটার কম্পোজিশনটা আমাদের মানে আঙ্গিকে কিরকম হওয়া উচিত সেভাবে আমরা কাজগুলো করি। প্রত্যেকের চিন্তা ভাবনা, শেয়ারিং, লিমিটেশন সবকিছু চিন্তা ভাবনা। আচ্ছা, লিমিটেশনস এর কথা যখন আসলো, এই একটু দুষ্টামির বুদ্ধি তো আমাদের মাথায় আসবে। আপনি একটু বলবেন আমাদের প্রিয় টিপু ভাইয়ের লিমিটেশনস কি কি আছে, বা কি হয়, রাগারাগি করেন কিনা প্র্যাকটিস ইয়েতে সেশনে? হু ইজ সবচেয়ে লেজি কে? সবথেকে লেজি আমি নিজেই। আচ্ছা, আমি মাথায় এইজন্য আমি আর কিছু বলতে চাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে টিভি ভাই, ব্যাপারটা হচ্ছে যে টিভি ভাই অনেক মানে ধৈর্য, সহ্য, মানে অনেক কি বলে সফট একটা মানুষ আমার দৃষ্টিতে। হ্যাঁ, এবং সে একা অনেক কিছুই মেনটেন করতে হয় বা করেন। এবং আমি বলবো যে সেই ব্যান্ডে তো অনেকবার ভাঙা গড়া আসছে, তাই না? এবং সেটা ব্যান্ডটা একমাত্র ধরে রাখার পেছনে আমি বলবো টিভি ভাইয়ের ম্যাক্সিমাম অবদানই আমি বলবো। ঠিক আছে, উনি না থাকলে আজকে ব্যান্ডটা হয়তো এত অর্গানাইজ থাকতো না। টিভি ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা ব্যান্ডের কাছে আমরা জানি বাইরে ব্যান্ডগুলো কিন্তু প্রডিউসার নেয়, একটা প্রডিউসারকে ওরা হায়ার করে। সো বাংলাদেশে এই জিনিসটা কতখানি হচ্ছে বা হবে কিনা, এবং একটা প্রডিউসার একটা ব্যান্ডকে কিভাবে হেল্প করতে পারে একটা অ্যালবামে? আসলে আপনাদের কি কোনো প্রডিউসার আছে? আচ্ছা, না ওইভাবে নাই। আমরা বেসিক্যালি ওইভাবে প্রডিউসার নিয়ে কাজ করি না এই পর্যন্ত। বাট একটা আমি যখন আমরা বিভিন্ন রেকর্ডিং অ্যালবাম বের হয়েছে, এক একজনের উপর দায়িত্ব দিয়েছিলাম। ঠিক আছে, এক একজন গানগুলো নিয়ে সেই কাজগুলো আগিয়েছে, বাট সবার মতামত, চিন্তাভাবনা ওভাবেই। ঠিক আছে, আর কিছু কিছু গান হয়, একটা গান কখনো কমলের পুরা কথা সুর, কখনো শামসের, কখনো মিজানের, কখনো বাবনার, এরকম যেটা হয়, তখন তাদের একটা চিন্তাভাবনা থাকে। ঠিক আছে, ওই চিন্তাভাবনা নিয়ে আমরা শেয়ার করি। ঠিক আছে, তারপর ওইটার সাথে আমাদের চিন্তাভাবনাগুলো অ্যাড হয়, এই জিনিসটা, তারপর জিনিসটা একটা ডেভেলপ করা হয় এইভাবে। এই আর প্রডিউসারের বিষয়টা যেটা হলো যে এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, একটা ব্যান্ডের জন্য হোক, একটা সলো আর্টিস্টের জন্য হোক, যে হোক, একটা প্রডিউসার তাকে আর্টিস্টকে তার মিউজিককে জাজ করে সে কিভাবে কাজ করবে সেই জিনিসটা সে পুরা ফোকাস করে, ওইভাবে জিনিসগুলো ডেভেলপ করে আগায়। কিন্তু আমাদের দেশে এটা হয় না। আমরা মেটালিকের রেকর্ডিংও দেখেছি, এবং অনেক ব্যান্ডের রেকর্ডিং প্রডিউসার, কারণ নিজেদের চিন্তাভাবনা যাই থাকুক, বাট আমাদের ভুল আছে, আমাদেরও চিন্তাভাবনা ঠিকভাবে অন ট্র্যাক নাও হতে পারে, অনেক সময় হয়ে যেতে পারে, হবে, এটা হবে, কারণ আমরা সবাই একসাথে এতদিন কাজ করছি, আমাদের কাছে ভালো লাগবে। কিন্তু আরেকজন যখন প্রডিউসার কথা যখন আসলো, মানে আমি পার্সোনালি যে যতদূর জানি যে অর্থহীনের একটা অ্যালবাম করেছিল ফুয়াদ অ্যাজ এ প্রডিউসার, লাস্ট অ্যালবামটা। সো ওটা অসমাপ্ত 2, যেটা নিয়ে অনেকের অনেক কমপ্লেইন্টস ছিল যে আমরা অর্থহীনের রিয়েল সাউন্ডটা পাইনি, কারণ ফুয়াদের ওর নিজের একটা সাউন্ড আছে, ওই সাউন্ডটা। সো আমি পার্সোনালি মনে করি যে ব্যান্ডের মনে হয় ইন্ডিভিজুয়াল কাজটাই বেটার, মানে প্রডিউসার ছাড়া। আপনি কি মনে করেন? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। নিজেদের সাউন্ডটা মনে হয় নিজেরাই মানে বেটার বুঝতে পারে আদার দেন আ প্রডিউসার। না, অবশ্যই বেসিক্যালি যে কাজটা হবে, যে গানগুলো হবে, গানগুলো কিন্তু মেইনলি ক্রিয়েট করছে ব্যান্ড মেম্বাররাই। ঠিক আছে, সাউন্ডটা ওরাই বুঝবে। প্রডিউসার জিনিসটাকে ডেভেলপ করবে আরো, তোমার এই ট্রেন্ডি অনুযায়ী তোমার সাউন্ড, তোমার প্লেয়িং, তোমার আদার্স অ্যারেঞ্জমেন্ট, মেইনলি অ্যারেঞ্জমেন্ট, কিভাবে সিঙ্গিং, কি হবে না হবে, এগুলো প্রডিউসার ব্যান্ডের সাথে কোঅর্ডিনেট করে আগায়, ডিসিশনগুলো নেয়। বাট ব্যান্ডের মিউজিশিয়ানদের মতামতের উপর ভিত্তি করে সবকিছু হয়। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ফুয়াদের যে বিষয়টা বলা হলো, ফুয়াদ এখানে যেটা হয়তো করেছে যে ও তো অন্য ধরনের মিউজিক করে, বাংলাদেশে সে অন্য লেভেলের একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত, অর্থহীনেরও রক ব্যান্ড, রাইট? সো এটার সাথে ব্লেন্ড, ফুয়াদ অবশ্যই রক মিউজিক করেছে আগে, হ্যাঁ, কিন্তু এরপরও যে একটা সাউন্ড ইউজ টু হয়ে গেছে তার ফ্যান এবং লিসেনাররা, সেটা মাথায় রেখে এবং এই প্রডিউসারের মাথায় রেখে জিনিসগুলো করা উচিত ছিল, এই কমপ্লেইনটা যদি হয়ে থাকে। সেটাই। অলরাইট, ওকে, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, এবং অ্যাকচুয়ালি আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম যে বিষয়টি নিয়ে, যে আমরা আজকে শ্রদ্ধা জানিয়েছি আমাদের সবার পছন্দের গুরু আজম খানকে, কারণ গত মাসে ছিল ওনার মৃত্যুবার্ষিকী, 1 বছর। তো ওনাকে নিয়ে কোনো স্মৃতি বা কোনো কথা যদি শেয়ার করেন, মিজান ভাই যদি একটু বলেন আগে। ওটা অ্যাকচুয়ালি স্মৃতি তো আমাদের সবার সঙ্গেই কম বেশি আছে, যথেষ্টই আছে। হ্যাঁ, তো আমার সাথে লাস্ট ওনার যখন উনি
মৃত্যু হয়ে যায় ওনার, মানে যখন বিদায় নেন উনি একেবারে আর কি। তার কিছুদিন আগে কনসার্টে দেখা হয়েছিল, তখনও বেশ মোটামুটি সুস্থ ছিল। লাস্ট কনসার্ট ছিল ওটা ওনার সঙ্গে আমাদের, আমরাও ছিলাম। তখন আসলে মানে অতটা অসুস্থ বোঝা যায়নি আর কি। ওটাই আমার সঙ্গে শেষ দেখা ছিল। আর টিভাইয়ের সঙ্গে তো একসঙ্গে অনেক স্মৃতি কথাই আছে, সেটা আমার থেকে মনে হয় টিভাই বললে বেটার। আসলে আজম ভাইয়ের সম্পর্কে কি বলবো, আমি ওয়ারফেজ যখন শুরু হয় তার কিছুদিন পরেই আজম ভাইয়ের সাথে আমি বাজাই 86-87, 2 বছর। তো ওই সময় বেশ কিছু অনুষ্ঠান করেছি, অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু জানার ছিল, বোঝার ছিল। এবং ওনার যেই কি বলবো উদ্দীপনা ওই সময়, এবং সব সময় দেখেছি এটা অনেকেরই ইয়াং জেনারেশনের মধ্যেও পাই না। ওই কমিটমেন্ট, উদ্দীপনা, হ্যাঁ এনকারেজিং, সবকিছু স্পোর্টস ইয়েতে হোক যাই হোক সবকিছুতেই পজিটিভ একটা তার ইয়ে ছিল, মুভমেন্ট অ্যাটিটিউড ছিল। আর আমি এই কথাটা একটু বলবো, আমাদের ওয়ারফেজের আমরা ফার্স্ট ওপেন এয়ার কনসার্টটা যখন ঢাকা ইউনিভার্সিটিতে করি, তখন আমরা আমাদের নিজেদের গানের মধ্যে করেছিলাম একটি ছেলে, কৈশোর, স্বাধিকার এবং আজম ভাইয়ের 80 গানটা আমাদের ফরম্যাটে, এবং ওইটা একটা অন্যরকম সাউন্ড ক্রিয়েট করেছিল পুরো ইউনিভার্সিটি এবং অডিয়েন্সের কাছে। ওইটা এখনো মনে পড়ে। আর মিজান, আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিউজিক করছি, যেখানে যাই মিউজিক করি না কেন, আজম ভাইয়ের কথা লিসেনার হোক, ফ্যান হোক, শিল্পী হোক, সবাই বলবে এবং তার গান করবে। না করলে আমরা চলে আসতে পারতাম না যে কোনো অনুষ্ঠান। তারপরে মানে আজম বাবার কথা মামা বলে, তো এমন কোনো দিন নেই হয়তো ওনাকে আমরা এমনিও মানে নিজের অজান্তে না হলে যে মনে করি না, এমন কোনো দিন নেই। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদেরকে আমাদের মাঝে পেয়েছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আপনাকে পেয়ে আপনাকে তো আমরা ড্রামস দিতে পারছি না আনফরচুনেটলি। সো আপনার কাছ থেকে আমরা যদি নতুন অ্যালবামের গান শুনতে পাই একটু হলেও। আসলে নতুন অ্যালবামের গান তো শুনবেই। আচ্ছা, তো আজকে যেহেতু আজম মামার কথা উঠলো, তো ওনারই একটা গান গাই, ওনার স্মরণ। আমার খুব ফেভারিট একটা সং। আমি যখন মাঝে মধ্যে যখন বাসা হয়তো একা অ্যাকোস্টিক গিটারটা বাজাই, এই ওনার কিছু কিছু গান বেশ গাইলে খুব ভালো লাগে আর কি। তার মধ্যে এইটা একটা, যেমন শোনাইতে হবে না প্লিজ। হৃদয়ে সাগর মরুভূমি মৌসুমি, না না তুমি কোথায় হারিয়ে গেলে হায়, যে কথা বলা হয়নি তারে, সে ভাষা কেন ফেরে আখির দ্বারে, জীবন চলিয়া যাবে এমনি, বয়ে চলে স্রোত ধারা যেমনি, কোথায় হারিয়ে গেলে হায়। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ। গানের কথাটা কিন্তু বেশ, কোথায় হারিয়ে গেলে, গুরু কোথায় হারিয়ে গেলে, কোথাও হারায়নি, উনি আমাদের মনের মধ্যে অবশ্যই সবসময় বেঁচে থাকবেন আমাদের মনে, এবং আমাদের সবখানে আসলে আমরা আমাদের গুরুকে পাই, এবং উনার কথা এবং উনার অবদান আমরা সবসময় শ্রদ্ধা জানাই এবং মনে রাখবো। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আবারও, এবং মিউজিক বাজের জন্য আপনারা বেস্ট উইশেস রাখবেন আশা করছি, এবং আপনাদেরকে সবসময় যেন আমাদের সাথে পাই। অবশ্যই। এবং চ্যানেল 71-কে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং স্টুডিওতে আসলাম, আমার বেশ ভালো লেগেছে। মিজান, তোমার কেমন লেগেছে? আমারও অনেকদিন পর ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আর বিশেষ করে চ্যানেল 71-কে স্পেশালি ওয়ারফেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং চ্যানেল 71-এর মাধ্যমে আমরা শ্রোতা দর্শকদের আমি এটাও জানিয়ে দিচ্ছি যে আমরা খুব ভেরি সুন উই আর কামিং আমাদের সত্য অ্যালবাম নিয়ে। এটা আপনারা সবাই শুনবেন, এটা অসাধারণ একটা অ্যালবাম হয়েছে। আমি অনেক ওয়েট করছি অ্যালবামটার জন্য, প্লিজ। তাহলে অনেক অনেক ধন্যবাদ আবারও প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও মিউজিক বাজ নিয়ে নেক্সট উইকে। সো আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ।